নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হাতে কিন্তু আর সময় নেই, একেবারে শেষ মুহূর্তে আর কয়েকটা দিন বাকি। তো তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে এর উপর সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর, যেখানে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব। তার পাশাপাশি বলছি, তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে শুরু করছি। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন ভারতবর্ষ রিলেটেড। দেখো, ভারতবর্ষের মোট আয়তন কত? ভারতবর্ষর যে জমি বা ভূমিগত আয়তন, সেটা হচ্ছে ৩২,৮৭,৭৮২ বর্গ কিলোমিটার। কিন্তু হ্যাঁ, এই ধরনের বেসিক প্রশ্নগুলোও কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, তাই ভালো করে মনে রাখবে। তারপর দেখো, ভারতবর্ষের মোট শিক্ষার হার কত? হ্যাঁ, ভারতবর্ষের মোট শিক্ষার হার রয়েছে কিন্তু ৭৪.০৪%। এটা কিন্তু ২০১১ সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গে, তার পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানেও শিক্ষারতার হার কিন্তু ৭৭.০৮%। এটাও ২০১১ সালের কিন্তু সেন্সাস, মনে রাখবে। তারপরে দেখো, ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু, সেটার নাম কি? সেটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত গুজরাটের গুহারমাটা, ঠিক আছে। এবং পূর্বতম প্রদেশের যে বিন্দু, সেটার নাম হচ্ছে কিবিথু, সেটা রয়েছে অরুণাচল প্রদেশে। তাহলে পূর্বতম অবস্থান রয়েছে কিবিথু, যেটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, আর পশ্চিমতম স্থান যে রয়েছে সেটা হচ্ছে গুজরাট রাজ্যের গুহার মতোই। বুঝতে পারলে না নামগুলো আসে? তারপরে দেখো, ভারতবর্ষের কয়টি রাজ্যের মধ্যভাগ দিয়ে বা মধ্যস্থল দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন। দেখো, কর্কট ক্রান্তি রেখা বলতে 23.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই তো? 23.৫ ডিগ্রি নর্থ বা উত্তর অক্ষরেখা এই 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। রাজ্যগুলোর নাম ডিটু মনে রাখবে। রাজ্যগুলোর নাম কি বলছি? দেখো, গুজরাট, তারপর রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আর এইদিকে রয়েছে ত্রিপুরা এবং মিজোরাম। এই যে 8টি রাজ্য, এই 8টি রাজ্যের মধ্যস্থল দিয়ে কি গিয়েছে? এই কর্কট ক্রান্তি রেখা। ভালো করে মনে রাখবে, রাজ্যগুলোর নাম যেন মুখস্থ থাকে। তবে দেখো, পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশটির নাম কি? পৃথিবীর আয়তনের দিক থেকে চতুর্থ বৃহত্তম দেশটির নাম হচ্ছে, এরপর আগে যে রয়েছে 3টি দেশ আয়তনের দিক থেকে, প্রথম রয়েছে রাশিয়া, দ্বিতীয় রয়েছে কানাডা, আর তৃতীয় রয়েছে কিন্তু চীন। নামগুলো মনে রাখবে। তারপরে দেখো, আয়তনে ভারতবর্ষের স্থান কত? ঠিক আছে, আয়তনে কিন্তু ভারতবর্ষের স্থান কিন্তু 7ম, এটা মনে রাখবে। তারপর দেখো, আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের কথা বলছি। আয়তনে ভারতের মধ্যে প্রথম বৃহত্তম রাজ্য রাজস্থান, দ্বিতীয় বৃহত্তম রাজ্যটির নাম কি? সেটা হলো মধ্যপ্রদেশ। তারপরে দেখো, আয়তনে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, তৃতীয় ক্ষুদ্রতম বলেছে কিন্তু, তৃতীয় ক্ষুদ্রতম রাজ্যের নাম কিন্তু ত্রিপুরা। অনেক সময় কিন্তু দেখো, বৃহত্তম আমরা প্রত্যেকে জানি, কিন্তু ক্ষুদ্রতমও কিন্তু অনেক সময় দিয়ে থাকে। আমরা প্রথম বা ক্ষুদ্রতম রাজ্যের মধ্যে রয়েছে গোয়া, সেটা জানি, কিন্তু এই যে দেখো রিলেটেড প্রশ্ন, কিভাবে প্রশ্ন দেখো পরীক্ষায় ঘুরে ফিরে আসে, ঠিক আছে। যেমন দ্বিতীয় সিকিম, এটা কিন্তু আমরা অনেকে জানি না। বা তৃতীয় ক্ষুদ্রতম দিক থেকে কিন্তু বলছি ত্রিপুরা, জানি না। আমরা প্রথমটা জানি ক্ষুদ্রতমর মধ্যে, বা বৃহত্তম জানি। তাহলে এই দেখো, এই পাশাপাশি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে, আর এগুলোই কিন্তু সাজেশনে, বিশেষ করে যে পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো কিন্তু সাজেশনে এনেছি। তো শেষ মুহূর্তে মনে করলে যদি সাজেশনটা নিতে চাও, তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে। তবে দেখো, মোট জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য, সেটার নাম হচ্ছে মিজোরাম। তারপর দেখো, মোট জনসংখ্যার দিক থেকে, আমরা আয়তনের দিক থেকে বললাম ক্ষুদ্রতম রাজ্য প্রথম রয়েছে গোয়া, দ্বিতীয় রয়েছে সিকিম, তৃতীয় ত্রিপুরা। কিন্তু দেখো, জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম, এই যে ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসে, এটা উত্তর হচ্ছে মিজোরাম। জনসংখ্যার দিক থেকে কিন্তু বলছি, প্রশ্ন উত্তর করার সময় কিন্তু দেখে নিবে ভালো করে। এবং তৃতীয় রয়েছে অরুণাচল প্রদেশ। তারপরে দেখো, জনঘনত্ব বেশি অনুযায়ী ভারতের কোন রাজ্য তৃতীয় স্থানে রয়েছে? জনঘনত্বের দিক থেকে ভারতের মধ্যে কেরালা রাজ্য কিন্তু তৃতীয় স্থানে রয়েছে জনঘনত্বের দিক থেকে। কিন্তু প্রথম স্থানে রয়েছে কিন্তু বিহার, দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গ। জনঘনত্ব, জনসংখ্যা, আয়তন, ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তবে দেখো, ভারতের জনসংখ্যার ঘনত্ব কত রয়েছে? 2011 সালে যে সেন্সাস, সেই অনুযায়ী কিন্তু 382 জন রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে। তারপর দেখো, উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে জনঘনত্বের দিক থেকে বিহার রয়েছে সর্বপ্রথম, পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয়, উত্তরপ্রদেশ রয়েছে কিন্তু তৃতীয়।
এটা কি জনঘনত্বের দিক থেকে। বিহার প্রথম, দ্বিতীয় পশ্চিমবঙ্গ, তৃতীয় উত্তরপ্রদেশ। কেরালা রয়েছে দেখো 860 জন, তামিলনাড়ুতে রয়েছে 555 জন। এর পাশাপাশি এগুলো মনে রাখবে। তবে দেখো ভারতবর্ষের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? ভারতবর্ষের সমুদ্র উপকূল রয়েছে কি স্থলভূমির কাছাকাছি, সেই উপকূলের দৈর্ঘ্য রয়েছে 7516 কিলোমিটার আসে। তবে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি উপকূলীয় অঞ্চল দেখা যায়? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সব থেকে বেশি উপকূলীয় অঞ্চল দেখা যায় কিন্তু গুজরাট রাজ্যে, এবং দ্বিতীয় যে দীর্ঘতম যদি বলা যায় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তারপরে দেখো বর্তমানে ভারতবর্ষের দক্ষিণতম স্থান হিসেবে কোন স্থানকে নির্ধারণ করা হয়েছে? বর্তমানে ভারতবর্ষের দক্ষিণতম স্থান হিসাবে কিন্তু তামিলনাড়ু রাজ্যের কুমারিকার সন্নিকটে কেপোকেমলিনকে কিন্তু ধরা হয়েছে। তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীর কেপোকেমলিন, এটা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম স্থান মূল ভূখণ্ডের উপর। তারপর দেখো কুদানুকুলাম জৈতাপুরে পারমাণবিক কেন্দ্র গড়ে উঠেছে, দুটি কেন্দ্র, এগুলো কোন রাজ্যে অবস্থিত? এগুলো কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তারপর ভারতবর্ষের লোক সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে? ভারতবর্ষের সবথেকে বেশি সংখ্যক মানুষ কিন্তু হিন্দি ভাষায় কথা বলে, তার শতাংশের বিচারে সেটা হচ্ছে 41.6%। তারপর ভারতবর্ষের 725টি জেলা রয়েছে, এই জেলাগুলির মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি জেলা রয়েছে? 725টির মতো ভারতবর্ষের সর্বমোট জেলা রয়েছে, তার মধ্যে দেখো উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সব থেকে বেশি জেলা রয়েছে, 75টি জেলা উত্তরপ্রদেশ রাজ্যে। জনসংখ্যাও কিন্তু প্রচুর রয়েছে উত্তরপ্রদেশে। তারপরে দেখো ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে কম জেলা রয়েছে? এটা হচ্ছে গোয়া রাজ্যে, সর্বমোট 2টি কিন্তু জেলা আছে গোয়া রাজ্যে। তারপর ভারতবর্ষের মোট কত প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে 64 রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তবে দেখো কারাকোরাম পর্বতে অবস্থিত ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? কোন পর্বতে অবস্থিত? দেখো কারাকোরাম পর্বত। আর হিমবাহটার নাম কি? সিয়াচেন হিমবাহ, ভারতের বৃহত্তম হিমবাহ। তারপর দেখো অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, অন্ধ্রপ্রদেশের রাজধানী পূর্বে হায়দ্রাবাদ রয়েছে, হ্যাঁ, এর পাশাপাশি অমরাবতী কিন্তু এখন কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তারপর দেখো ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা সব থেকে কম? ইম্পর্টেন্ট, দেখো ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু। ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা সব থেকে কম? সেটা হচ্ছে মিজোরাম রাজ্যে, 180 কিমি। আর যদি বলে কোন রাজ্যের সব থেকে বেশি সীমানা রয়েছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য। তবে দেখো ভারতবর্ষের সব থেকে বড় জেলার নাম কি? কচ্ছ জেলা, গুজরাটে অবস্থিত। এবং ছোট জেলা সেটা হচ্ছে পুডুচেরিতে অবস্থিত, মাহে জেলা। বড় জেলার পাশাপাশি ছোটটা মনে রাখবে। তবে দেখো ভারতবর্ষের সর্বাধিক এবং সর্বনিম্ন স্বাক্ষর রাজ্যের নাম কি? সর্বাধিক স্বাক্ষর রয়েছে কিন্তু কেরল রাজ্যে, আর সর্বনিম্ন স্বাক্ষর সম্মত রাজ্য হচ্ছে বিহার। তারপরে দেখো 22তম ভাষা সাঁওতালি কত সালে সংবিধান স্বীকৃতি পেয়েছে? ভারতীয় সংবিধানে যে ভাষা রয়েছে তার মধ্যে 22তম ভাষা হিসেবে সংবিধানের স্বীকৃতি লাভ করেছে সাঁওতালি ভাষা 2004 সালে। সালটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি, তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। তবে দেখো ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা সংযোগকারী যে লাইন, সেটার নাম র্যাডক্লিফ লাইন। কি লাইন? র্যাডক্লিফ লাইন। কোন কোন দেশের মধ্যে? ভারত আর পাকিস্তানের মধ্যে। ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে সীমানা রিলেটেড। কোন কোন দেশের মধ্যে, সীমানার নাম কি? দেখো কত সালে এই লাইনটা চালু হয়েছে? এটা কিন্তু 1947 সালের 17ই আগস্ট চালু হয়েছে। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হলো দেশ, এবং দেখো 17ই আগস্ট কিন্তু চালু হয়েছে কলকাতা। তারপরে দেখো কলকাতায়
মেট্রো রেল ব্যবস্থা রয়েছে কিন্তু। কলকাতায় মেট্রো রেলের কাজ কবে শুরু হয়েছিল দেখো 1974 সালের 29শে ডিসেম্বর। তারপর ভারতবর্ষের প্রথম গ্রিন মেট্রো স্টেশন কোন রাজ্যে চালু হয়েছে? গ্রিন মেট্রো স্টেশন এটা মহারাষ্ট্রের নাগপুরে কিন্তু চালু হয়েছে। গ্রিন মেট্রো স্টেশন 2019 সালের 7ই মার্চ। তবে দেখো ভারতবর্ষের একমাত্র মহিলা চালিত মেট্রো স্টেশনটির নাম, মহিলাদের দ্বারা চালিত হয়, কর্মী যারা রয়েছে, এটা হচ্ছে নেতাজি ভবন। 34 জন মহিলা কর্মী সর্বমোট, প্রত্যেকে কিন্তু মহিলা। নামটা মনে রাখবে যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইউনিক প্রশ্ন কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। তারপর ভারতবর্ষের কোন মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ব্যক্তিগত সহায়তায় গড়ে উঠেছে? গুরগাঁও। কোথায় রয়েছে? গুরগাঁওতে। 2013 সালে কিন্তু এটা হয়েছে। তবে দেখো ভারতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্ভে রিলেটেড 1916 সালে কিন্তু জুলাই মাসে এটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1890 সালে। এটি কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর দেখো মানব বিকাশে কোন রাজ্য প্রথম স্থান লাভ করেছে? মানব শক্তির বিকাশ, এটা কিন্তু কেরালা রাজ্য প্রথম। কেরালা রাজ্যে শিক্ষার হার যেরকম প্রথম, মানবাধিকারেও কিন্তু প্রথম স্থান রয়েছে। তবে দেখো চামুন্ডি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এই যে চামুন্ডি পাহাড় কর্ণাটক রাজ্যে অবস্থিত। তারপর দেখো কোন রাজ্যে 1968 সালে বান্ধবগড় জাতীয় উদ্যান গড়ে তুলেছে? এই বান্ধবগড় জাতীয় উদ্যান কিন্তু রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। কত সালে? 1968 সালে। তবে দেখো পাহাড়ের রানী কোন রাজ্যে অবস্থিত? পাহাড়ের রানী উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, মসৌরিতে অবস্থিত পাহাড়ের রানী, উত্তরাখণ্ড রাজ্য। তারপর দেখো গেটওয়ে অফ মক্কা গুজরাটের কোন স্থানকে বলা হয়ে থাকে? সুরাটকে বলা হয়। গুজরাটের একটি বাণিজ্য নগরী সুরাট, সুরাটকে বলা হয়ে থাকে গেটওয়ে অফ মক্কা। তবে দেখো ভারতে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি রয়েছে কোন রাজ্যে? কেরালা রাজ্য রয়েছে, যেখানে কিন্তু নারী পুরুষ যে লিঙ্গানুপাত সেখানে কিন্তু পুরুষের তুলনায় কিন্তু নারীর সংখ্যা বেশি। 1084 জন রয়েছে নারী এবং 1000 জন হচ্ছে কি পুরুষ। তবে দেখো ভারতে নারী পুরুষের অনুপাত সব থেকে কম রয়েছে কোন রাজ্যে? এটা হচ্ছে হরিয়ানা রাজ্যে। দেখো 1000 জন পুরুষে 877 জন মতো নারী রয়েছে। এই যে লিঙ্গ বন্টনের মধ্যে পার্থক্য দেখো, প্রথম রয়েছে কেরালা, সর্বশেষে রয়েছে হরিয়ানা, মনে রাখবে পরীক্ষায় আসার মতো কিন্তু প্রশ্ন এগুলো। তবে দেখো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মানব বিকাশ এগিয়ে রয়েছে, ঠিক আছে, কলকাতা জেলা। পিছিয়ে রয়েছে কোন জেলা? মালদা জেলা, মানব বিকাশের হার বা শতকরা হারে যদি দেখা যায়। তবে দেখো বিশ্বের প্রথম ম্যানগ্রোভ চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল কোন জেলায়? বিশ্বের প্রথম ম্যানগ্রোভ চিড়িয়াখানা কিন্তু স্থাপিত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। জায়গাটার নাম মনে রাখবে ঝাড়খালিতে। কোথায় রয়েছে? ঝাড়খালি। তবে দেখো কত সালে সুন্দরবন রামসর সাইটের তকমা পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু। 1992 সালে কিন্তু রামসর সাইট হিসেবে তকমা পেয়েছে সুন্দরবন। কিসের জন্য? জীববৈচিত্র্যের জন্য, জীববৈচিত্র্যের প্রাচুর্যের জন্য কিন্তু এটা পেয়েছে। তবে দেখো কত সালে সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছে? দেখো সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা কিন্তু পেয়েছে আবার 1984 সালে ন্যাশনাল পার্ক। আর রামসার সাইটের মর্যাদা কিন্তু 1992। তবে দেখো ভারতবর্ষের কোন রাজ্য সব থেকে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? ভারতবর্ষের কোন রাজ্য সব থেকে বেশি প্রতিবেশী রাজ্যের সঙ্গে সংস্পর্শে রয়েছে? সেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশ রাজ্য সব থেকে এগিয়ে, 8টি রাজ্য রয়েছে তার প্রতিবেশী রাজ্য। আর আসামে কিন্তু প্রতিবেশী রাজ্য হিসেবে রয়েছে 7টি, মনে রাখবে কিন্তু প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। দেখো তারপরে ভারতবর্ষের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি রয়েছে? জম্মু কাশ্মীর রাজ্যে, বর্তমানে এটি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। তবে দেখো উত্তর ভারতের নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য কত কিমি? উত্তর ভারতের একটি দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র নদ, যার কিন্তু 2900 কিমি কিন্তু বিস্তৃত। যদিও ভারতে এর বিস্তৃতি মাত্র 885 কিলোমিটার, সর্বমোট কিন্তু 2900 কিমি। তবে দেখো ঝিলাম, চেনাব, তবে হচ্ছে রবি, পিপাসা, শতদ্র, এগুলো কোন নদীর উপনদী? এগুলো হচ্ছে সিন্ধু নদের কিন্তু উপনদী। 3200 কিমি কিন্তু বিস্তৃতি। এবং ভারতে দেখো এই নদীগুলোর বিস্তৃতি রয়েছে 709 কিমি মাত্র। তারপর দেখো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ বলা হয়ে থাকে গডওয়েনস্টিকে, বা সংক্ষেপে K2। উচ্চতাটা মনে রাখবে 8611 কিমি।
আর প্রথম কিন্তু রয়েছে মাউন্ট এভারেস্টে, নেপাল রাজ্যে অবস্থিত, 8,848। তবে দেখো প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট পদার্পণ করেছেন কে? সেটা হচ্ছে জুনকো তাবে। জুনকো তাবে প্রথম মহিলা হিসেবে কিন্তু মাউন্ট এভারেস্ট পদার্পণ করেছে 1975 সালে। তারপরে দেখো ভারতের বৃহত্তম ট্রেনটির নাম কি? ভারতের বৃহত্তম ট্রেনটির নাম হচ্ছে সুপার ভাসুকি, সুপার ভাসুকি ট্রেন। তারপর ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি রেলপথ সংযুক্ত রয়েছে? এটা হলো উত্তরপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি রেলপথের সংযোগ রয়েছে। তবে দেখো সিকিম হলো একমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্য যে রাজ্যে কিন্তু কোনো রেল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়। বাস ব্যবস্থা রয়েছে কিন্তু কোনো রেল ব্যবস্থার কিন্তু সংযোগ নেই। ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তবে দেখো NH10, একটি জাতীয় সড়ক NH10 হলো একমাত্র রাস্তা যা রাজ্যটিকে দেশের বাকি অংশের সঙ্গে কি করেছে? সংযুক্ত করেছে। তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রীর নাম জন মাথাই। জন মাথাই হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম। তারপর দেখো বাংলার তেনজিং নোরগে কাকে বলা হয়ে থাকে? তেনজিং নোরগে কিন্তু একজন এভারেস্ট আরোহণকারী ছিলেন, ঠিক আছে। এবার তেনজিং নোরগে বাংলার কাকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে রাধানাথ শিকদারকে বলা হয়ে থাকে। তারপর দেখো ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশকে প্রচুর কিন্তু ডিম উৎপাদন হয়ে থাকে, এই জন্য এশিয়ার ডিমের ঝুড়িও কিন্তু বলা হয়ে থাকে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। তারপরে দেখো ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম, জায়গাটার নাম মনে রাখবে। মেঘালয়ের মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তবে দেখো উত্তরবঙ্গের কোন নদীটি সব থেকে বেশি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে মহানন্দা নদী। যেমন দার্জিলিং জেলা রয়েছে, জলপাইগুড়ি জেলা, এদিকে দিনাজপুর জেলা রয়েছে, একাধিক জেলার উপর দিয়ে কিন্তু বয়ে গিয়েছে এই নদীটি। মালদা জেলারও কিছু অংশটা পড়েছে। তবে দেখো দক্ষিণ ভারতের কোন নদীটি সবচেয়ে বেশি জল পরিবহন করে থাকে? সেটা হচ্ছে গোদাবরী নদী। কি নাম? গোদাবরী নদী। দক্ষিণ ভারতের গঙ্গাও কিন্তু বলা হয়ে থাকে এটাকে। তবে দেখো সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর শহরটি কিন্তু মহানদীর তীরে অবস্থিত। তারপর দেখো কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। তবে দেখো কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কপিলধারা জলপ্রপাত এটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে। তবে দেখো তরাই ডুয়ার্স সমভূমি অঞ্চলের পশ্চিমতম নদীটির নাম কি? তরাই ডুয়ার্স যে সমভূমি অঞ্চল রয়েছে তার পশ্চিমতম একটি নদীর নাম হচ্ছে মেচি। কি নাম? মেচি। তবে দেখো চিকেন লেক পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গের কোন জেলার কোন অংশটাকে? এটা রয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক। এই চোপড়া রয়েছে যাকে 9 কিমি মাত্র অবস্থিত, ঠিক আছে, মোট পশ্চিমবঙ্গের সীমানায়। তাকে কিন্তু বলা হয়ে থাকে চিকেন নেক। তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে? এটা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে সব থেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে। তারপর পশ্চিমবঙ্গের কুমারী নদী কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কুমারী নদী কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। তবে দেখো কার্পাস কোন মৃত্তিকায় ভালো চাষ হয়ে থাকে? এটা হচ্ছে রেগুর মৃত্তিকায় বা কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু কার্পাস চাষ ভালো হয় এবং অর্থকারী কিন্তু একটি ফসল কার্পাস। তারপর দেখো সোনালী পানীয় কাকে বলা হয়ে থাকে? সোনালী পানীয় বলা হয়ে থাকে কিন্তু চাকে কিন্তু সোনালী পানীয় বলা হয়। তারপর দেখো পটাশযুক্ত লাল দোআঁশ মাটিতে কি চাষ সব থেকে ভালো হয়? দেখবে লাল দোআঁশ মাটি যেখানে পটাশের পরিমাণ বেশি, এই রকম মাটিতে কিন্তু কফি চাষ কিন্তু ভালো হয়ে থাকে। তারপরে দেখো এশিয়া তথা ভারতের বৃহত্তম টানেলের নাম কি? এটার নাম হচ্ছে জহর টানেল। এটা কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত, বৃহত্তম কিন্তু। তবে দেখো ভিতরকণিকা কোন নদীর তীরে অবস্থিত? ভিতরকণিকা এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং নদীটা যদি বলা হয় সেটা কিন্তু মহানদীর তীরে অবস্থিত। তবে দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয়ে থাকে কানপুরকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে অনেক পরীক্ষায়। তবে দেখো কোল ইন্ডিয়া কত সালে গড়ে উঠেছে? কোল ইন্ডিয়া 1975 সালে কিন্তু গড়ে উঠেছে। কোথায় গড়ে উঠেছে? কলকাতায়। তবে দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। এবং গোয়া রাজ্যের রাজধানীর নাম কি? পানাজি। রাজ্য এবং রাজধানী আসে কিন্তু পরীক্ষায়।
তবে দেখো ইন্দিরা কল কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম একটি বিন্দু, এটি কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য, বর্তমান কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। তবে দেখো দক্ষিণবঙ্গের কোন জেলা বেশি জেলার সীমানা আছে? দক্ষিণবঙ্গের কোন জেলার সঙ্গে অন্যান্য যে জেলা রয়েছে পশ্চিমবঙ্গের আরও, সেই জেলাগুলোর সঙ্গে সংযোগ রয়েছে? সেটার নাম হচ্ছে হুগলি জেলা। হ্যাঁ, আরও অন্যান্য 6টি জেলার সঙ্গে কিন্তু এই জেলার সংযোগ রয়েছে এবং সবথেকে বেশি। এই যে ইউনিক প্রশ্ন কিন্তু এটা। তবে দেখো উত্তরবঙ্গের 10টি উপনদী আছে কোন নদীর? উত্তরবঙ্গের বৃহত্তম নদী সেটার নাম হচ্ছে তিস্তা নদী। এর সঙ্গে আরও কিন্তু 10টি উপনদী রয়েছে এই নদীর। তবে দেখো ভারতের কোন শহরকে ভুজিয়ার শহর বলা হয়ে থাকে? এটা হলো বিকানিরকে, বিকানির শহরটিকে বলা হয়। তবে দেখো বাল্টোরা হিমবাহ কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতে অবস্থিত। তারপরে দেখো আদম ব্রিজ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত আর শ্রীলঙ্কাকে কিন্তু সংযুক্ত করেছে আদম ব্রিজ। তারপর পশ্চিমবঙ্গের কোথায় দুটি জাতীয় সড়কের মাঝে একটি বিখ্যাত মন্দির রয়েছে? এটা রয়েছে হলো দক্ষিণেশ্বর। জাতীয় সড়কের মাঝে মন্দির দক্ষিণেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু অবস্থিত। তবে দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল কোথায় রয়েছে? মালাবার উপকূল। মালাবার উপকূলে রয়েছে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল। তবে দেখো সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। ভারতের একটি অন্যতম মন্দির রামেশ্বরম মন্দির, এটি কোন ধরনের মন্দির, মানে কোন দেবতার সঙ্গে যুক্ত? শিব, শৈব মন্দির। এই মন্দির থেকে এপিজে আব্দুল কালাম যে রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাড়ি কিন্তু খুব সংলগ্ন। তবে দেখো ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোথায় দেখা যায়? ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি এটা কিন্তু চম্বল উপত্যকায় দেখা যায় ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি। তারপর স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কোন শহরকে বলা হয়ে থাকে? স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কিন্তু বলা হয়ে থাকে শিলংকে, মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয়। খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্বর্ণ বিপ্লব বলা হয় কোন ফসল উৎপাদন? এটা রয়েছে ফল। ফল উৎপাদনের সঙ্গে কিন্তু যুক্ত এই বিপ্লবটি, তার মধ্যে যে আপেল রয়েছে। তবে দেখো ডিমের উৎপাদন বৃদ্ধি বা ডিম এর সঙ্গে কোন বিপ্লব যুক্ত? রজত বিপ্লব। তবে দেখো তৈলবীজের সঙ্গে যে বিপ্লব যুক্ত সেটা হচ্ছে হলুদ বিপ্লব বা পিত বিপ্লব। আরও অন্যান্য কিন্তু রয়েছে, নীল বিপ্লব মাছের সঙ্গে সম্পর্কিত, শ্বেত বিপ্লব রয়েছে দুধের সঙ্গে সম্পর্কিত। তবে দেখো অরুণাচল প্রদেশে শিবালিক পর্বত কি নামে পরিচিত? অরুণাচল প্রদেশে শিবালিক পর্বত কিন্তু ডাফলা নামে পরিচিত। তারপরে ভারতের বৃহত্তম ভলভো বাস, ভলভো কোম্পানি রয়েছে, সেই কোম্পানির বাস কারখানাটি কোথায় অবস্থিত? এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। তবে দেখো রাউরকেল্লা, ভিলাই স্টিল প্ল্যান্ট দুটি কোন দেশের সাহায্যে গড়ে উঠেছে? রাউরকেল্লা জার্মানি আর ভিলাই কিন্তু রাশিয়ার সংযোগে কিন্তু গড়ে উঠেছে। তবে দেখো সেল, SAIL সেল গড়ে উঠেছে কত সালে? 1973 সালে। চালু হয়েছে 1974 সালে ইস্পাত কারখানা হিসেবে। তবে দেখো ভারতের ডেট্রয়েট, ডেট্রয়েট কোন শহরের উপনাম? চেন্নাই শহরের উপনাম কিন্তু ভারতের ডেট্রয়েট। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? ভীষণই ইম্পর্টেন্ট, কোয়েম্বাটুরকে কিন্তু বলা হয়। এবং উত্তর ভারতের যদি বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার কিন্তু আবার কানপুর উত্তরপ্রদেশ, আর দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর। তারপরে ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়। ভারতের বৃহত্তম স্টিল প্ল্যান্ট রয়েছে কোথায়? বোকারোতে, ভিলাই ইস্পাত কারখানা। তবে দেখো টিসকো, TISCO, টিসকো কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, UK এর সহযোগিতায় গড়ে উঠেছে 1907 সালে এবং সুবর্ণরেখা নদীর উপর কিন্তু গড়ে উঠেছে। তবে দেখো ইসকো, ইসকো কোথায় গড়ে উঠেছে? 1874 সালে দামোদর নদীর উপর, বার্নপুরে রয়েছে। তবে দেখো বোকারো স্টিল প্ল্যান্টে কোথা থেকে কয়লা ও ম্যাঙ্গানিজ প্রদান করা হয়? কয়লা প্রদান করা হয় ঝরিয়া থেকে, ম্যাঙ্গানিজ কিন্তু বাইলাডিলা থেকে প্রদান করা হয় এই স্টিল প্ল্যান্ট কোম্পানিতে। তবে দেখো প্রাচ্যের শেফিল্ড কাকে বলা হয়? হাওড়াকে বলা হয় প্রাচ্যের শেফিল্ড। ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য কিন্তু প্রাচ্যের শেফিল্ড বলা হয় এই হাওড়াকে। ঘুষুরি ও রিসরা বিখ্যাত, কেন বিখ্যাত ঘুষুরি ও রিসরা? এখানে কিন্তু কাপড়ের কল রয়েছে, ঘুষুরিতে রয়েছে কাপড়ের কল আর রিসরাতে কিন্তু রয়েছে পাটের কল, পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত কিন্তু, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তবে দেখো ভারতের কাপুরথালা নামে বিখ্যাত জায়গাটি, সেটা কিসের জন্য? রেলের কোচ ফ্যাক্টরির জন্য কিন্তু বিখ্যাত কাপুরথালা।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে কিন্তু অবস্থিত লোকোমোটিভ ওয়ার্কস। তারপর পশ্চিমবঙ্গের কোথায় বৃহত্তম চিনির শিল্প অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম চিনির শিল্প কিন্তু অবস্থিত নদিয়ার পলাশীতে। কোথায় অবস্থিত? নদিয়ার পলাশীতে। তবে দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে বোকারো ও দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে? এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বোকারো গড়ে উঠেছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু দুর্গাপুর গড়ে উঠেছে। আচ্ছা, তারপর দেখো সালেম রয়েছে ইস্পাত কারখানা, এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি কিন্তু ভদ্রাবতী নদীর তীরে অবস্থিত। এবং এই যে কারখানাটা গড়ে উঠেছে কত সালে? 1974 সালে। তবে দেখো, বর্তমানের সমীক্ষা অনুযায়ী কোন রাজ্যে শিল্পের বিকাশ সব থেকে বেশি রয়েছে? গুজরাট রাজ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে শিল্প রয়েছে। তারপর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্রটির নাম কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। তারপর ভারতের বৃহত্তম মাইক্রোসফট কেন্দ্র রয়েছে হায়দ্রাবাদে। পশম শিল্পে প্রথম রয়েছে কোন রাজ্য? মহারাষ্ট্র রাজ্য। দিল্লির পুসাতে কত সালে গমের গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? এটা হচ্ছে 1905 সালে। তারপর ভারতের শস্য ভাণ্ডার কোন রাজ্যে অবস্থিত? কোন নদীর তীরে? এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, কাবেরী নদীর উপর, থাঞ্জাভুর। সেই বিজ্ঞানীর নাম করো যিনি 1974 সালে নোবেল পেয়েছিলেন। দেখো, এই যে ঘুরিয়ে ফিরে কিন্তু আসে, এটা কিন্তু ডিফিকাল্ট প্রশ্ন, এরকম করেও আসে। 1974 সালে নোবেল পুরস্কার পেয়েছে, কে পেয়েছে? নরম্যান বোরলগ। তারপর ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে গ্রিন রিভলিউশন হয়েছিল? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, সবুজ বিপ্লব। তবে দেখো, কার্নাল কেন স্মরণীয়? কার্নাল কিন্তু হরিয়ানার একটি জায়গার নাম, এটা কিন্তু দুগ্ধ গবেষণাগার গড়ে উঠেছে এখানে, হরিয়ানা শহরে রাজ্যে অবস্থিত। তবে দেখো, হেক্টর প্রতি গম উৎপাদনে দ্বিতীয় রাজ্য কোনটি? হরিয়ানা রাজ্য হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম রয়েছে পাঞ্জাব রাজ্য। তবে দেখো, সেকেন্ড গ্রিন রিভলিউশন এর সময়কাল কোন সময়টাকে ধরা হয়? 2017 থেকে 22। আমরা প্রথমটা প্রত্যেকে জানি 1960-এর দশক, তাই তো, সবুজ বিপ্লব। কিন্তু দেখো, দ্বিতীয় রিভলিউশন কিন্তু হয়েছিল 2017 থেকে 22 সাল। তারপর দেখো, নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর অরূপ কৃষ্ণানকে কিন্তু নীল বিপ্লবের জনক বলা হয়ে থাকে। তারপর দেখো, ভাদুই ধান কোন ধানের অপর নাম? এটি কিন্তু একটা আঞ্চলিক নাম, এটি আউশ ধানের অপর নাম। আর আমন ধানের যদি বলা হয় অপর নাম কি? ওটা নাম হচ্ছে আঘাউনি। এই রিলেটেড প্রশ্নও কিন্তু আসে, নামগুলো মনে রাখবে ভালো করে। আচ্ছা, তারপর দেখো, পোমো কালচার কথাটির অর্থ কী? এটা হচ্ছে বাণিজ্যিকভাবে ফল উৎপাদন এবং ফল চাষ। তারপর ভিটিকালচার সারা বছর ধরে আঙুরের চাষ, বাণিজ্যিকভাবে এই চাষগুলোকে, ইংরেজি এই ট্রামগুলোকে ব্যবহার করে নামকরণগুলো করা হয়। তবে দেখো, আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম দেশ ব্রাজিল রয়েছে আখ উৎপাদনে প্রথম। আখ উৎপাদনে ভারতের মধ্যে যে রাজ্য প্রথম সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তারপর ভারতবর্ষের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে কিন্তু অবস্থিত ধান গবেষণা কেন্দ্র। তারপর পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় রয়েছে? হুগলির চুঁচুড়ায় কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার। এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কল্যাণীতে অবস্থিত। তারপর জাফরান কি জাতীয় কৃষিজ ফসল? জাফরান এটি কিন্তু এক ধরনের বাগিচা ফসল, জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু প্রচুরভাবে উৎপাদন হয়ে থাকে। তারপর কলকাতা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয়? কলকাতা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়েছে 1972 সালে এবং কাজ চালু হয়েছে 1974 সালে। 1984 সালে যাত্রী বহন কিন্তু শুরু করে। তারপর ভারতের প্রথম মেট্রো রেল কোন রাষ্ট্রপতির আমলে চালু হয়? ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছে জ্ঞানী জৈল সিংয়ের আমলে, তখন জ্ঞানী জৈল সিং ছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি। তবে আউশ ধান কখন কাটা হয়ে থাকে? শরৎকালে। ভারতে মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল কতদিন? ভারতে যে মৌসুমি বায়ুর আগমন হয়, ঠিক আছে, এই বায়ুর স্থায়িত্বকাল হচ্ছে 3 থেকে 4 মাস। এর জন্য ওই সময়টাতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। তারপর ভারতের একজন খ্যাতনামা কৃষিবিজ্ঞানীর নাম ডক্টর এম.এস. স্বামীনাথন, কৃষিবিজ্ঞানী। তারপর দেখো, ভারতের দুটি প্রধান পশ্চিম বাহিনী নদী। ভারতের পশ্চিম বাহিনী দুটি প্রধান নদীর নাম হচ্ছে, একটির নাম নর্মদা আর একটির নাম হচ্ছে তাপ্তি। তারপর দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন নদীর বদ্বীপকে বলা হয়ে থাকে?
কাবেরী নদীর থাঞ্জাভুর অঞ্চল কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? গঙ্গা নদী অববাহিকা। ভারতের কোন বাহিনী নদীগুলির মোহনাতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? সেটা হচ্ছে পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে সেগুলোতে। তবে দেখো গৌহাটি, লখনৌ, কানপুর, কলকাতা কোন কোন নদীর তীরে অবস্থিত? এগুলো কিন্তু ব্রহ্মপুত্র, গোমতী, গঙ্গা, হুগলি ইত্যাদি নদীর উপর কিন্তু অবস্থিত। তবে দেখো ডিহং, যমুনা নদীর আদি নাম কি? ব্রহ্মপুত্র নদী। তবে লুনি নদী কোথায় অবস্থিত? লুনি নদী, এই লুনি নদী কিন্তু পশ্চিম বাহিনী একটি নদী, কচ্ছের রণে অবস্থিত। তারপর দেখো যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটি কিন্তু সারাবতী নদীর তীরে অবস্থিত, কর্ণাটক রাজ্যে। তারপর দেখো দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। বিজয়ওয়াড়া, নাসিক শহর দুটি কোন নদীর তীরে অবস্থিত? এটি কিন্তু কৃষ্ণা, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, নাসিক কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত, দক্ষিণ ভারতের শহর। তবে দেখো কিউসেক কিসের একক? কিউসেক জল পরিমাপের একক, কিউসেক। গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। তারপর মেঘনা নদীটি কোন নদীর আদি রূপ? মেঘনা নদীটি কোন নদীর আদি রূপ? এটি কিন্তু পদ্মার আদি রূপ। বাংলাদেশে যেটি মেঘনা সেটি কিন্তু পদ্মা, পদ্মা নামেও পরিচিত। তারপরে দেখো ভারতের এবং পশ্চিমবঙ্গের প্রথম শুল্ক মুক্ত বন্দরটির নাম কি? সেটা নাম হলো ফলতা। কি নাম? ফলতা। তারপরে দেখো NHDP, NHAI এগুলোর সম্পূর্ণ নাম। যেমন NHDPর সম্পূর্ণ নাম ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট, 1998 সালে গঠিত হয়েছে। NHAI ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, 1988 সালে গঠিত হয়েছে। পুরো নামগুলো আসে, ভালো করে মনে রাখবে নামগুলো। তারপরে দেখো GAP প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1985 সালে, যার সম্পূর্ণ নাম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা নদীর পরিশুদ্ধকরণের সঙ্গে সম্পর্কিত। তারপর ভারতের PWD পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কে চালু করেছেন? লর্ড ডালহৌসি চালু করেছিলেন কিন্তু কত সালে? 1854 সালে। এর দ্বারা কিন্তু বিভিন্ন পাবলিক ওয়ার্ক কাজগুলো কিন্তু হয়ে থাকে। তবে দেখো ফ্যাদোমিটার কি? ফ্যাদোমিটার সমুদ্র জলের গভীরতা নির্ণায়ক একক কিন্তু ফ্যাদোমিটার। পরবর্তী দেখো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ভারতের দ্বিতীয় দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, আমরা প্রথমটা জানি NH44, তাই তো, কিন্তু দ্বিতীয়টা জানি না। দ্বিতীয়টাও এই যে রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে। দ্বিতীয় দীর্ঘতম NHটির নাম হচ্ছে কি নাম? এই NHটির নাম হচ্ছে, যেটা কিন্তু অসমের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত কিন্তু বিস্তৃত। জাতীয় সড়কটার নাম হচ্ছে NH27, দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক। তবে দেখো গঙ্গাকে কত সালে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয়েছে? 2002 সালে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয়েছে। তবে দেখো মহানদীর দৈর্ঘ্য কত? মহানদীর দৈর্ঘ্য হচ্ছে 890 কিলোমিটার। তারপরে পঞ্চনদ কারা? ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চনদ বলা হয়ে থাকে কোন কোন নদীকে? শতদ্রু, ঝিলাম, বিতস্তা, চন্দ্রভাগা এবং বিপাশা, এদেরকে একসঙ্গে বলা হয় পঞ্চনদ। তবে দেখো সুবর্ণরেখা ও তমাল কোন জেলার প্রধান নদী? সুবর্ণরেখা এবং তমাল কিন্তু পশ্চিম মেদিনীপুর। দেখো জলপাই জন্মায় কোন জাতীয় অরণ্যে? জলপাই ফল কিন্তু, এটি ভূমধ্যসাগরীয় যে অরণ্য রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল, সেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে জন্মায়। তবে দেখো চন্দন গাছ জন্মায় কোন জাতীয় অরণ্যে? চন্দন গাছ মৌসুমী অরণ্যে কিন্তু চন্দন গাছ জন্মায়। ওক গাছের ছাল থেকে কি পাওয়া যায়? ট্যানিন। ওক গাছের ছাল থেকে পাওয়া যায় হলো ট্যানিন। তারপর দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম কি? দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম হচ্ছে ভেল্ড। উত্তর আমেরিকার এর পাশাপাশি অন্যান্য যে তৃণভূমিগুলো বিশেষ, উত্তর আমেরিকায় রয়েছে পেইরি, দক্ষিণ আমেরিকায় রয়েছে ভেল্ড, দক্ষিণ আমেরিকায় আরও রয়েছে যেমন পম্পাস। নামগুলো ইম্পর্টেন্ট, কোথায় কোনটা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অস্ট্রেলিয়া রয়েছে ডাউন্স ইত্যাদি। তো আজকের সাজেশন ভিত্তিক ক্লাস এখানে শেষ করছি। আর এর পাশাপাশি বলছি, যারা এই ব্রহ্মাস্ত্র ফুড এসআই এর উপর সাজেশনটি নিতে চাও তারা অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে, কেননা সময় খুব কম। একেবারে শেষ মুহূর্তে এই নোটটি নিলে তোমাদের কিন্তু অবশ্যই হেল্প হবে। তার পাশাপাশি বলছি, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রাখবে, এবং আজকের এই ক্লাসের যদি কেউ PDF পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে। প্রত্যেককে থ্যাংক ইউ।